দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা কিভাবে এগিয়ে আসছে এবং তারা ঢাকা ভার্সিটি কিন্তু একবার উত্তাল করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দখলে প্রফেসর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে। তিনি যে রাজনীতিতে একটি নতুন দাবার গতি চলেছেন। ৩-৪ ছাত্র দলের টুপকিমার গত কয়েক সপ্তাহ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাম্বাচোরা তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তাকে নিয়ে স্লোগান হয়েছিল ১, ২, ৩, ৪ তারেক রহমানের টুপকিমার। এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে তো সবই নিষিদ্ধ হইবার কথা, কিন্তু বাম সংগঠনের রাজনীতি তুমি রাখবার পক্ষে কেন? তাই যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবারটাই তো নিষিদ্ধ হওয়ার কথা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রে এসছে বা একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। তার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার বর্তমান অবস্থান ঘিরে যে রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে এখন দেশের রাজনীতিতে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বিভিন্ন সূত্র থেকে নানা ধরনের খবর এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদল সহ সব সংগঠন চরম বেকায়দায় পড়ল। শিবির নিরাপদ জোনে। ছাত্র রাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু নিষিদ্ধ হয় তাহলে তো সবই নিষিদ্ধ হইবার কথা, কিন্তু বাম সংগঠনের রাজনীতি তুমি রাখবার পক্ষে কেন? তথ্য তো বলতেছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন, এটার সাবেক সদস্য সচিব ছিলে তুমি উমামা। তো সেই জন্য কি তুমি যে চিঠি দিয়েছে সেখানে এই লেখা লিখেছে? দেখেন, আমি বলতে চাই যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবারটাই তো নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের রাজনীতি বাদে বাকি যা আছে, ডানপন্থী ছাত্রলীগ তো নাই, ছাত্র দল, ছাত্র শিবির, তারপরে হচ্ছে আরো যারা আছে তাদের কারোই এখানে রাজনীতি করার সুযোগ নাই। হলে কেন বামপন্থীরা করবে কেন? ফেরেশতা আসুন দেখি তার চিঠিতে, মানে আন্দোলনটা এখন ভিন্ন খাতে প্রবাহিত হবে। গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন ঢাবি ক্যাম্পাস উত্তাল, এই নিয়ে বহুত কিছু হয়ে গেছে। আচ্ছা, উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনের রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি করার অভিযোগ উঠেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে উমামার যে দরখাস্তটা সেটা সামনে আসছে। এখন এটাকে এডিট করা কিনা, কতক্ষণ পর আবার এরকম হইতে পারে, যাই হোক। তো সেইখানে তিনি লিখছিলেন যে আমরা যে দেখি যে আপনার কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের 17 জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সকল ধরনের রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাকশাস নিষিদ্ধ থাকবে। দেখেন এখানে বামপন্থীদের নাম নাই। গত 1 বছরের শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল, কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে, মানে শিবিরের নাম আসছে, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। অতঃপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার হলে 7 সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে। আমরা শিক্ষার্থীরা মনে করি, আপনি তো সাধারণ শিক্ষার্থীরা, আপনার দলকে রিপ্রেজেন্ট করেন, একটা সংগঠনকে, তাদের এইসব কার্যকলাপ জুলাই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া উল্লেখিত চুক্তিকে ভঙ্গ করে, যা স্পষ্টত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। তার এই দরখাস্তে দেখা যায় 4টি সংগঠনের নাম উল্লেখ করে তিনি সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন, কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। যদিও হলে বামপন্থী শিক্ষার্থীরাও অবস্থান করছেন, কোন কোন হলে তাদের কমিটিও রয়েছে। আমরা চিঠিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেখি
জুলাই অভ্যুত্থানের সময় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে হলে কমিটি দিয়ে রাজনীতির সূচনা করেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। এবছরের 26শে মে 14 সদস্যের একটি কমিটি ঘোষণা করে খোদ এই উমামার সংগঠনটি। এখন পর্যন্ত হলে কাউকে জোরালো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। এখন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠন হামজা মাহবুব তিনি আবার লিখছেন, উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোন রাজনীতি চান না। এটা কেমন কথা? এনসিপি আবার ধরছে এটা হিপ্রোক্রেসি। ইটস পিক। হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতির বিরুদ্ধে সবাই, আর উনি হচ্ছে বাম রাজনীতি ব্যতীত বাকি সব রাজনীতির বিরুদ্ধে। তার মানে সারা রাত যা হয়েছে উমামা তোমার খেলা শেষ। এই এক চিঠি। তবে এখন আবার এটা এডিট করা ফেক করা বললে হয়তো পরিস্থিতি বদলাইতে পারে, কারণ এনসিপিরও ছাত্র ইউনিয়ন কি জানি ছাত্র শক্তি কিন্তু আছে। এখন বাড়ে পড়ে গেছে এই চিঠিটা সামনে আসার পরে। তবে আমরা মনে করি এই জায়গাগুলোতে ঝামেলা বাংলাদেশে, যে আপনি যেটা করতেছেন ভাই আমারটা সঠিক, বাকি সবারগুলা ফাও কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদল সহ সব সংগঠন চরম বেকায়দায় পড়ল। শিবির নিরাপদ জোনে, শিবির জিতে গেল। শিবিরের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল একটা কঠিন ধরা খেল, শিবিরের কোনো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীরা মধ্যরাতে অনেকে হলের গেটের তালা ভেঙে রাজপথে বেরিয়ে এসেছে ছাত্রদলের হল কমিটি দেওয়ার বিরুদ্ধে। তারা বলছে যাদের বিরুদ্ধে হল কমিটি দেওয়া হয়েছে, যাদের নাম এসেছে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অমান্য করে, আইন অমান্য করে হলে হলে কমিটি দেওয়া হয়েছে। এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে সিদ্ধান্ত ছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চলবে কিন্তু হল এবং একাডেমিক এরিয়া চলবে না, সেটা লঙ্ঘন করতে চেয়েছিল ছাত্রদল। এবার বেকায়দায় পড়লো। হাজার হাজার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, না, হলে কোনো ছাত্র রাজনীতি চলবে না, কমিটি দিতে পারবে না, আমরা ব্যবস্থা নিব, আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করছি। এর মানে ছাত্রদলের ওই কমিটি ওটা নিষিদ্ধ হয়ে গেল। এই যুগান্তকারী ঘটনা ঘটলো। ছাত্রদল এখন নিষিদ্ধ সংগঠনের মতো, কারণ যাদের নামে কমিটি দিয়েছে তারা নিষিদ্ধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এবং 593 জনকে হল থেকে বহিষ্কার চান শিক্ষার্থীরা। বহিষ্কার করতে হবে কাকে? নিষিদ্ধ সংগঠনকে। দেখেন ছাত্রদল চালাকি করতে যে ধরাটা কি খেলো, এখন তারা নিষিদ্ধ সংগঠন। আই রিপিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটিগুলো দিয়েছে ওগুলো নিষিদ্ধ। এখন সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন, এখন মজার বিষয় হচ্ছে যে ছাত্রদল আবার বলে যে ওই যে বিক্ষোভ মিছিল করছে ওরাও শিবির। আপনি শিবিরকে কিচ্ছু করতে পারবেন না, কারণ শিবির আইন মানে, নিয়ম মানে, হেকমতের সাথে চলে। কোথাও কোনো নিয়ম অমান্য করে শিবির কেউ প্রমাণ দেখাতে পারবে না। শিবিরের বিরুদ্ধে শুধু প্রপাগান্ডা চলছে। শিবির এই ক্ষেত্রে মজলুম, অপবাদ দেওয়া হচ্ছে। যেমন সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন যদি শিবিরের কমিটি থেকে থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই জায়গাটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রকাশ্যে হল কমিটি দিয়ে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করেছে, সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির আঘাত এনেছে। অতএব সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে, বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছে। এখন ওরা নিষিদ্ধ সংগঠনের মতো, হল পাড়ায় ওরা নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বৈধ। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দখলে? এই প্রশ্নটা এখন সামনে চলে আসতেছে, কারণ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি শুনে বিভিন্ন রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষকরা নানান ধরনের কথা বলতেছেন। সেই কথাগুলোর মধ্য থেকে এই বিষয়টা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ছাত্রলীগ তো একদম নাই হয়ে যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগ আছে, হয়তোবা তাদেরই দেখানো পথে ছাত্রলীগ হাঁটতেছে, যেটাকে আমরা বললাম যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি শুনে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। তিনি যে প্রশ্নটা উঠাইছেন, যে কথাটা বলছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটাই আসছে যে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এখনো দখলে আছে? তিনি প্রশ্ন তুলে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ করতো তারা এখন কোথায়? এই কথাগুলো তিনি বলছেন। এর আগে এক ফেসবুক পোস্টে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার রাতের মধ্যে তা স্থগিত করার আলটিমেটাম দেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা। এই সংবাদটা আমরা সবাই জানি। এর পরিপ্রেক্ষিতে জনাব রাশেদ খান কথা বলছেন। তিনি বলছেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা স্লোগান দিচ্ছে 1 2 3 4 অসরপু #মার এরকম স্লোগান যারা দিতেছে, এরা কি আদৌ সাধারণ শিক্ষার্থী? এই প্রশ্নটা করলেন হচ্ছে রাশেদ খান, যে যারা ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কার দাবি না করে তারা স্লোগান দিয়েছে 1 2 3 4 অমুকের এই মার, এই কথাগুলো বলতেছে, তারা কি আদৌ সাধারণ শিক্ষার্থী? এই প্রশ্নটা করছেন তিনি, অর্থাৎ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। তার ভাষায়
তিনি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আচরণ আমি বুঝি। রাশেদ খান বলতেছেন যে তিনি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের আচরণ তিনি বোঝেন। এসব স্লোগান পরিকল্পিত উস্কানি। যে স্লোগানের কথা তিনি বলছেন যে 1 2 3 4 অমকের এই মার, কোনো সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্রাব্য স্লোগান বের হয় না দাবি করে সাবেক এই ছাত্রনেতা বলেন, রাজনীতির মধ্যে এক মোহ রাজনীতি থাকে। মোহ রাজনীতি বোঝার চেষ্টা করুন, মহানা মোহ রাজনীতি। অর্থাৎ রাশেদ খান বলতেছেন যে রাজনীতির মধ্যেও এক ধরনের মোহ রাজনীতি থাকে। এখন আমার প্রশ্ন হলো, রাশেদ খানের এখন প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করতো তারা এখন কোথায়? এই প্রশ্নের জবাব যদি কোনো ছাত্রলীগ দিত বা তাহলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে পারি যেহেতু ছাত্রলীগকে আপনারা নিজেরাই নিষিদ্ধ করছেন, তাহলে তারা এখন কোথায় সেই সংবাদটা আপনাদের কাছেই থাকার কথা। আমরা যতটুকু দেখলাম যে ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকে অ্যারেস্ট হয়েছেন, অনেকে পরীক্ষা দিতে গিয়ে অ্যারেস্ট হলেন, অনেকের সার্টিফিকেট বাতিল হলো, অনেকের ভর্তি বাতিল হলো, মানে নানান ধরনের স্টিম রোলার কিন্তু ছাত্রলীগের উপর চালানো হয়েছে। এখন তারপরেও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন করলেন যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো তারা এখন কোথায়? এই বিষয়টা সম্পর্কে তিনি অবশ্যই একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে তার ভাষ্যে, অর্থাৎ রাশেদ খানের ভাষ্যে 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রলীগের বহু নেতাকর্মী ছিল। 18 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেটা 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রলীগের বহু নেতাকর্মী এটাতে সহমত ছিল, কারণ কোটা তারাও পছন্দ করতো না। ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা পছন্দ করতো না, এই কথা স্বীকার করতেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কিন্তু হাসিনা ছিল তাদের পছন্দের। এখন ছাত্রলীগ যারা করবে তাদের পছন্দের তো থাকবে। হাসিনা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তো ছাত্রলীগের পছন্দের থাকবে। হাসিনার পতন আন্দোলন শুরু হলে তারা বলেছিল, অর্থাৎ ছাত্রলীগের সেই নেতাকর্মীরা বলেছিল কোটা বাতিলের দাবি পর্যন্ত ছিলাম, এখন যা হচ্ছে তার সঙ্গে নাই। অর্থাৎ যখন কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের সাথে সহমত পোষণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু যখন সরকার পতনের আন্দোলনের রূপ নিল তখন তারা সেখান থেকে পিছু হটলো এবং তারা বললো যে কোটা বাতিলের দাবি পর্যন্ত তারা সেটাতে সহমত পোষণ করছিল। কিন্তু এখন যেহেতু সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নিচ্ছে, সেই হিসাবে এটার সঙ্গে তারা আর নাই। এটা কিন্তু বলতেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেই হাসিনা পতনের আন্দোলনে না থাকা ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা বাতিলের আন্দোলনে ছিলাম দোহাই দিয়ে হলে থাকছে। তারাও সাধারণ শিক্ষার্থী বেশে আন্দোলনে ঢুকে ছাত্র রাজনীতি বাতিল করতে চাচ্ছে, কারণ এরা রাজনীতি করতে পারছে না, বাকিদের রাজনীতি কেন থাকবে? এই যে সন্দেহ পোষণটা করতেছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বোঝাতে চেয়েছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরাও এই কোটা বাতিলের আন্দোলনের সাথে সহমত পোষণ করে তারা রাজপথে নামছিলেন। কিন্তু পরিশেষে যখন দেখা গেল যে এটা কোটা বিরোধী আন্দোলনে থাকতেছে না, এটা হচ্ছে সরকার পতনের আন্দোলনের রূপ নিতেছে, তখন এই ছাত্রলীগের নেতাকর্মীরা তারা হলে ফিরে গেছে এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে আন্দোলনে আসো, তখন তারা বলছে যে না, আমরা কোটা বিরোধী আন্দোলন পর্যন্ত ছিলাম, যেহেতু এখন সরকার পতনের আন্দোলনের দিকে মন নিচ্ছে সেহেতু আমরা এইটার সাথে নাই। তারা হলে থাকছে। এখন যেহেতু প্রশ্ন উঠতেছে, এখন তারা বলতেছে যে আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুল কালাম কাণ্ড হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই ছাত্রদল কমিটি দিল, সেইটার সূত্র ধরে ইউনিভার্সিটি হলে হলে কমিটি দেওয়া যাবে না, হলে হলে ইসলামী ছাত্র শিবির তারা তাদের অ্যাক্টিভিটিস ওইভাবে না করলেও ওই যে পানির ফিল্টার মেশিন দেয়, তো পানির ফিল্টার মেশিন দেওয়া তো সংগঠন হিসেবেই দেয়। আচ্ছা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলো, ছাত্র রাজনীতি বন্ধ, বাট ওখানে আবার দেখা গেল শিবিরের নেতা ওখান থেকে তৈরি হচ্ছে। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, শিবিরের নেতা তৈরি হচ্ছে। এরকম বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে, আবার দেখা যাচ্ছে ওইখান থেকেই ইসলামী ছাত্র শিবিরের বড় বড় নেতৃত্ব তৈরি হচ্ছে। এখন আমার কাছে সবচেয়ে আপত্তি লেগেছে কোন জায়গাটায়, দেখেন ওই যে 1 2 3 4 নামতা শেখাচ্ছে না বাংলাদেশের মানুষকে, বিকৃত, জঘন্য এবং আলোচনার দাবি রাখে না এমন স্লোগান তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে? প্রথম এনসিপির সমর্থকরা যদি বলি, বা এনসিপি যে ধরনের দাবি করে তার সমর্থনে মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এই স্লোগান ব্যবহার হলো। এরপর এই 5 আগস্টের কনসার্টেও এই স্লোগান 1-2 বার শোনা গেছে। এরপর আবার এনসিপির মানুষজন তারেক রহমানের নামে এই স্লোগান দিল। জানি না, আমি বলতে চাই না যে এটা ইসলামী ছাত্র শিবির দিয়েছে, এনসিপি দিয়েছে, আমার বলার আগ্রহ নেই। আমার কাছে আক্ষেপ এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তো এনসিপি না হোক, ছাত্র শিবির না হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো সেই ছাত্রদের মুখে লাইভ করে ভিডিও বানিয়ে এরকম একটা জঘন্য স্লোগান, এটা আসলে মেনে নেওয়া যায় না। তাদের পলিটিক্স তাদের মতো করে, ছাত্রদল ছাত্রদের, আমরা তো বহু কন্টেন্টে বলি ছাত্রলীগ ছাত্র দলের যে হল পলিটিক্স, সেই হল পলিটিক্সটা সমর্থনযোগ্য না। তাদের হল পলিটিক্স মানে সেই গেস্ট রুম কালচার, দখল জবরদখল, কিছু মানুষ, কিছু ছেলে পেলে, শৃঙ্খল ছেলে পেলে নেতৃত্ব দিবে, সেটা সমর্থক না আমরা। কিন্তু ছাত্র দলের রাজনীতি বন্ধ করতে গিয়ে আরেকটা রাজনীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা,
হিসাবটা এই জায়গায় গড়বড় কিনা সামনে ডাকসু নির্বাচন। আসেন, আমাদের মূল আলোচনা ছিল এনসিপি নিয়ে। দেখেন, এই এনসিপির মূল পুঁজি কি ছিল? এনসিপি পুরো একটা বছরেই তাদের সংগঠন করার আগে এবং পরে তাদের পুঁজি হলো ফেসিবাদ, শেখ হাসিনা, আওয়ামী লীগ। এই তিনটার বাইরে জাতির উদ্দেশ্যে তাদের বিশেষ কোনো স্লোগান নেই। তারা যে ইশতেহারটা দিয়েছে শহীদ মিনারে, এই ইশতেহার কোথাও কখনো প্রতিফলন হবে বা সারা বাংলাদেশের মানুষ বুক পেতে মন দিয়ে সেই ইশতেহার মেনে নিয়েছে এমন কোন লক্ষণ দেখেছেন? দেখা যায়নি। বরঞ্চ এখন বলা হচ্ছে যে এনসিপি কি কিছুটা এই গভর্নমেন্ট আবার তাদেরকে একটু দূরে ঠেলে দিল কিনা, জানি না শেষ পর্যন্ত কি হবে। তাদেরকে কিংস পার্টি বলা হয়, সেই তকমাটা তারা তাদের গলায় নিয়েছে এবং সেটাই বাস্তবতা, সেটা হচ্ছে। এখন এনসিপি যখন এই যে মুজিববাদ, ফেসিবাদ এগুলো বলতে 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 আমরা বলি না যে তিতা বানিয়ে ফেলা, শেখ হাসিনা যেরকম শুধু উন্নয়ন উন্নয়ন বলে একদম তিতা বানিয়ে ফেলেছে, উন্নয়ন হচ্ছে কিন্তু মানুষকে যখন বারবার উন্নয়ন খাওয়ানো হচ্ছে তখন মানুষ একটু বিরক্ত হয়ে গেল। এই এনসিপি ওয়ালাদের এরকম মুজিববাদ, ফেসিবাদ, একটা নতুন বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জ, সেটাকে সামনে না নিয়ে তারা শুধু এটাকে পুঁজি নিয়ে থাকলো। নাহিদ ইসলাম তিনি যে আমরা আজকে যখন কথা বলছি তার আগের দিন, প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন।